যারা একাদশ দ্বাদশের সিলেবাসটি চাইছিলেন যে কি সিলেবাসে রয়েছে সেই বিষয় নিয়েই আজকের আলোচনা, এবং জাস্ট একটু টিপস জানিয়ে দেবো যে কীভাবে আপনারা পড়বেন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ উপকারী হতে চলেছে। তো চলুন দেখি কি কি আছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা বা মাধ্যমিক যে শিক্ষা পর্ষদের যে বাংলা প্রথম ভাষার সাহিত্য সংকলন, যে বইটির নাম হচ্ছে সাহিত্য সঞ্চয়ন, আর বাংলা দ্বিতীয় ভাষার সাহিত্য সংকলন যেটির নাম হচ্ছে সাহিত্য সম্ভার, যেটি 2015 সালের শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীর জন্য পাঠ্য, এই দুটি গ্রন্থ। আচ্ছা, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত পাঠ সংকলন বলে বই আছে, সর্বশেষ সংস্করণের দশম শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যসূচি। বাংলা ভাষার বাংলা প্রথম ভাষার মূল পাঠ ও সহায়ক পাঠ। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত বাংলা ক ভাষার একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যসূচি, গল্প, প্রবন্ধ, কবিতা, নাটক অবলম্বনে রচিত। অর্থাৎ প্রত্যেকটা যেগুলো অন্তত পাঠ্যসূচির একাদশ দ্বাদশের যেগুলো নির্ধারিত পাঠ্যসূচি আছে সেইগুলো কিন্তু পড়তে হবে, আর বাকি কিন্তু নবম দশমের পুরো বইগুলো। আচ্ছা, এই বিষয়গুলো থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে? প্রশ্ন রচয়িতার পরিচয় আসতে পারে, রচনার বিষয়বস্তু আসতে পারে, রস বৈশিষ্ট্য নির্দেশ আসতে পারে, চরিত্র বৈশিষ্ট্য আসতে পারে, এবং উদ্ধৃত পাঠ্যসূচির ভিত্তিতে ভাষাগত প্রশ্ন। আপনাদের কাছে আমার জাস্ট এই মুহূর্তে তো সময় কম, তার জন্য আপনাদের কাছে দু একটি বই আপনারা হাতে রাখুন। বাজার চলতি দেখবেন বিভিন্ন ধরনের, বিশেষ করে নবম দশম এবং একাদশ দ্বাদশের যে বাজার চলতি যে সহায়িকা যে বইগুলো আপনারা হাতে রাখুন, সেখানে দেখবেন বিভিন্ন টাইপের প্রশ্ন করা আছে। আপনারা সেইগুলোই বারবার প্র্যাকটিস করুন। দেখুন, আশা করব হয়ে যাবে। আর আপনাদের যেটা করতে হবে, মেন টেক্সটটা কী করতে হবে, বারংবার পড়তে হবে। কবিতাগুলো যদি আপনারা পারেন মুখস্থ করতে পারেন, কিন্তু এই মুহূর্তে তো এত সম্ভব নয় কবিতা মুখস্থ করা। তো আপনারা যেটা করতে পারেন, মেন লাইনগুলো লিখতে পারেন, লিখে রাখতে পারেন, এবং প্রত্যেকটা রচনার কিন্তু উৎস, অর্থাৎ কোন রচনা কোনটি বা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, বা কোনো একটা হয়তো গদ্য, সেটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে সেগুলো দেখুন। চরিত্রগুলো দেখুন, চরিত্রের বয়স দেখুন, প্রত্যেকটা চরিত্রের সঙ্গে প্রত্যেকটা চরিত্র রিলেটেড, মানে সম্পর্ক দেখুন, রিলেশনটা দেখুন। তাহলে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে আমরা দেখব, এবং সাহিত্যের ইতিহাসটা যেহেতু নবম দশম তো নয়, 11-12, সেখানে সিলেবাসটা কিন্তু অনেকটা বড়, হিউজ সিলেবাস। প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের ইতিহাসে কী রয়েছে দেখুন, দশম থেকে অষ্টাদশ শতক পর্যন্ত, অর্থাৎ দশম থেকে 18 শতক পর্যন্ত কী কী রয়েছে দেখুন। প্রাচীন ও মধ্যযুগে প্রধান প্রধান ঐতিহাসিক ঘটনা জানতে হবে, শুধু বাংলার সাহিত্য রচিত সেইগুলো নয়, সেই কালপর্বে যে ঐতিহাসিক ঘটনাগুলো কী সেগুলো একটু পড়তে হবে। ওই পর্বে সাহিত্য বিকাশে ওই ঘটনার প্রভাব, হয়তো দেখুন তুর্কি আন্দোলন বা বিভিন্ন ধরনের যে বংশগুলো, বিশেষ করে ইলিয়াস শাহী বংশ, এই যে বংশগুলো রয়েছে তারা বাংলা সাহিত্যে কতটা, বিভিন্ন ধরনের যে রাজা তারা বিভিন্ন অনুবাদে যে মানুষকে সহায়তা করেছিল বা তাদেরকে উদ্বুদ্ধ করেছিল, সেইগুলো একটু দেখুন। আর বিভিন্ন কাব্যধারার প্রকাশকাল, প্রধান কবিদের পরিচয়, তাদের কাব্যের বিষয়বস্তু, বৈশিষ্ট্য এবং ঐতিহাসিক গুরুত্ব, অর্থাৎ চর্যাপদ থেকে শুরু করে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে মালাধার বসু, শ্রীকৃষ্ণ বিজয়, এই যে বিষয়গুলো, কার পৃষ্ঠপোষকতা, এই বিষয়গুলো সবগুলো আপনারা জানতে হবে। বিষয়ের মধ্যে কী কী রয়েছে দেখুন, চর্যাপদ পড়তে হবে, শ্রীকৃষ্ণ কীর্তন পড়তে হবে, মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য, বৈষ্ণব পদাবলী, চৈতন্য সাহিত্য কাব্য, আরাকানা রাজসভার কবিদের কাব্য, শাক্ত পদাবলী, মৈমনসিংহ গীতিকা এবং বাউল গান। মোটামুটি বলতেই পারেন যে প্রাচীন মধ্যযুগের কোনো কিছুই বাদ নেই, শুধুমাত্র নাচ সাহিত্য বা এইগুলো একটু বাদ রয়েছে, কিন্তু আপনাদের প্রত্যেকটা বিষয় কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে। এটি গেল প্রাচীন মধ্যযুগের সিলেবাস। এবার আমরা আধুনিক যে সিলেবাস, আধুনিক সাহিত্যের ইতিহাস, সেগুলো কী দেখব। এবার যেখানে দশম থেকে অষ্টদশ অর্থাৎ 18 শতক ছিল, এবার সেটাই শুরু হচ্ছে দেখুন 19 শতক থেকে 20 শতক পর্যন্ত। এই পর্বেরও আপনাকে ঐতিহাসিক ঘটনা জানতে হবে। এই পর্বের সাহিত্য বিকাশে তার প্রভাব জানতে হবে, অর্থাৎ ঐতিহাসিক ঘটনার পাশাপাশি সেই ঐতিহাসিক ঘটনাগুলো কীভাবে সাহিত্যে এসেছে বা সেই সাহিত্যে কীভাবে উদ্বুদ্ধ করেছে সেইগুলো জানতে হবে। এবার এখানে রচয়িতাদের ব্যক্তি জীবন বিশিষ্টতা জানতে হবে, রচনা জানতে হবে, গ্রন্থ নাম জানতে হবে, প্রথম প্রকাশকাল জানতে হবে, বিষয়বস্তু, আখ্যান নির্ভর রচনার ক্ষেত্রে চরিত্র বৈশিষ্ট্য, সাময়িক পত্রের ক্ষেত্রে প্রথম প্রকাশকাল, সম্পাদকের নাম, ঐতিহাসিক গুরুত্ব, এগুলো আপনাকে জানতে হবে। তার মানে বুঝতে পারছেন যে এখানে কিছুটাই বাদ নেই। ধরুন রামমোহন রায়, হয়তো যেহেতু এখানে তো একাদশ দ্বাদশ রামায়ণের প্রত্যেকটা রচনা জানতে হবে, সেই রচনাগুলোর সাল তারিখ জানতে হবে, সেই রচনাগুলোর সম্পর্কে গুরুত্ব জানতে হবে। ঠিক সেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার জীবন জানুন, জীবনের পাশাপাশি তার সাহিত্যকর্ম জানুন, সেই সাহিত্যকর্মগুলো আর কী কী প্রভাব রয়েছে সেগুলো জানুন। এইগুলো এইভাবে আপনাদের জানতে হবে, এবং ওই প্রত্যেকটা রচনার ইম্পর্টেন্ট চরিত্রগুলো জানুন।
এরপর দেখুন গদ্য, প্রবন্ধ এবং সাময়িকপত্র। সাময়িকপত্র দিগদর্শন থেকে কল্লোল পর্যন্ত আপনাদেরকে পড়তে হবে। এই প্রবন্ধগুলো মানে পত্রিকাগুলো, সেখানে কথা সাহিত্য, নাট্য সাহিত্য, কাব্য সাহিত্য সেইগুলো কী রচিত হচ্ছে সেইগুলো নিয়েও আপনাদের জানতে হবে। এবার সাহিত্যের রূপরীতি। সাহিত্যের রূপরীতির মধ্যে কিছু বিষয় রয়েছে। কাব্যের ক্ষেত্রে আপনাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মহাকাব্য, গীতিকাব্য এবং সনেট। এই ৩টে বিষয় আপনারা জানুন কাব্যর ক্ষেত্রে। নাটকের ক্ষেত্রে আপনাদের যেটা জানতে হবে ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, একাঙ্ক, পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক, রূপক সাংকেতিক। আর উপন্যাসের ক্ষেত্রে আপনাদের জানতে হবে সামাজিক, আঞ্চলিক, ঐতিহাসিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক। আর ছোট গল্পের ক্ষেত্রে রূপবৈচিত্র্য, আর প্রবন্ধ ক্ষেত্রে বস্তুগত, ব্যক্তিগত। এবার আপনাদের ছোট ছোট করে বিষয়টি বুঝিয়ে বলি। নাটকের ক্ষেত্রে ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, একাঙ্ক, এই যে বিষয়গুলো প্রত্যেকটির বিভিন্ন ব্যক্তির, বিশেষ করে যে মাদ্রাসা যে পরীক্ষাটি হলো, আমি পরীক্ষাটির প্রশ্নটা অবশ্যই দিয়ে দেবো, আপনারা দেখলে বুঝতে পারেন যেখানে কী ধরনের প্রশ্ন এসেছিলো। বিভিন্ন বিখ্যাত ব্যক্তিরা হয়তো কমেডির সংজ্ঞা কী দিয়েছে সেগুলো আপনারা জানুন। কমেডির চরিত্র মানে অর্থাৎ সেই যে বৈশিষ্ট্যগুলো দেখুন, এবং কিছু কিছু বিখ্যাত কমেডি যেগুলো রচিত হয়েছে সেইগুলো দেখুন। অর্থাৎ ঠিক সেইভাবে একাঙ্ক, সামাজিক, পৌরাণিক, এই যে বিষয়গুলো রয়েছে নাটকগুলো, সেইগুলোর তালিকা আপনারা পারলে লিপিবদ্ধ করে রাখুন। অর্থাৎ সামাজিক নাটক, যতগুলো সামাজিক নাটক এই পর্যায়ের মধ্যে পড়ে প্রত্যেকটা লিখে রাখুন কারণ উদাহরণগুলোই কিন্তু পরীক্ষা আসতে পারে। এরপর যেটা করবেন, উপন্যাস একই সেমভাবে মেনে চলুন। আর ছোটো গল্পের রূপবৈচিত্র্য, ছোটো গল্পগুলোকে বিভিন্ন ধরনের ভাগ করা হয়, সেই ছোটো গল্পের প্রত্যেকটা উদাহরণ আপনারা জানুন। প্রবন্ধ ক্ষেত্রে দুটো ভাগ রয়েছে, বস্তুগত এবং ব্যক্তিগত। এগুলোও আপনারা অবশ্যই একইভাবেই পড়ুন। অর্থাৎ সাহিত্যের রূপরীতির জন্য কুন্তল চট্টোপাধ্যায়, হীরেন চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুধাংশু শেখর, এরকম অনেক লেখক রয়েছে। যে কোনো দুটো একটা হাতে রাখুন, দেখে শুরু করুন, কারণ অনেকগুলো লেখককে একসঙ্গে রাখতে গেলে আপনাদের কিন্তু মুশকিল হয়েছে। ক্ষুদিরাম দাশেরও লেখা আছে সম্ভবত, তাহলে এত আপনাদের সম্ভব নয়। এরপর ব্যাকরণের ক্ষেত্রে দেখুন, ব্যাকরণের ক্ষেত্রে যেটা করতে হবে আপনাদের, দেখুন ভাষা, উপভাষা, সমাজ ভাষা সম্পর্ক, বাংলা কথ্য উপভাষা, বাংলা লেখ্য উপভাষা, পদ্য ও গদ্য অর্থাৎ সাধুচলিত বৈশিষ্ট্য এবং পার্থক্য রূপান্তর। যে কোনো একটা বই, বিশেষ করে মিহির চৌধুরী কমিলা, খুব সহজে আপনাদের এই বিষয়গুলো খুব সহজভাবে রয়েছে, এগুলো দেখতে পারেন। আরও বিভিন্ন ধরনের লেখক আছে, আপনারা চাইলে দু একটি হয়তো আমি পরে বলতে পারি। তারপরে ধ্বনিতত্ত্ব দেখুন, বাকধ্বনি, ধ্বনি, স্বর, ব্যঞ্জন ধ্বনির পরিচয়, শ্রেণীবিভাগ, যুগ্ম এবং যুগ্ম ব্যঞ্জন ধ্বনি, ধ্বনি পরিবর্তনের কারণ ও নিয়ম, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। এগুলোর জন্য বিভিন্ন ধরনের ব্যাকরণগত বই রয়েছে, আপনারা সেইগুলো ফলো করুন। তার সঙ্গে সঙ্গে একাদশ দ্বাদশ শ্রেণীর দেখবেন, বিশেষ করে দ্বাদশ শ্রেণীর বইয়ে যে দেখবেন ব্যাকরণের যে পার্টটি আছে বা একাদশ শ্রেণীর বইয়ে যে পার্টটি রয়েছে সেই পার্টগুলো আপনারা ফলো করুন, তাহলেই এনাফ, আর বেশি পড়ার দরকার নেই। এরপর আরও কিছু বিষয় আছে দেখুন, সেটা হচ্ছে সন্ধি ও সন্ধিবিচ্ছেদ। এটা কিন্তু পাঠ্যপুস্তক নির্ভর, অর্থাৎ পাঠ্যপুস্তকে যেগুলো গল্প উপন্যাস রয়েছে বা ছোটো গল্প রয়েছে বা কবিতা রয়েছে, সেখান থেকে যে ব্যাকরণ সন্ধি আসতে পারে সেগুলো। এরপর হচ্ছে রূপতত্ত্বের মধ্যে দেখুন কারক ও বিভক্তি ও অনুসর্গ, ব্যাস বাক্যসহ সমাস নির্ণয়, প্রকৃতি প্রত্যয় নির্ণয়, আর ধাতু ও ক্রিয়াপদ। অর্থাৎ ব্যাকরণের এই পার্টটা কিন্তু আপনাদেরকে গুরুত্ব রাখতে হবে। অর্থাৎ যেভাবে আপনারা কারক নির্ণয় করেন, যেভাবে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করেন, প্রকৃতি প্রত্যয়, ধাতু এবং ক্রিয়াপদ, এইগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে। সিলেবাস কিন্তু অনেকটাই বড়। এরপর দেখুন বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের ক্ষেত্রে কিন্তু হবে বাংলা বাক্যের পদক্রম, পদগুলির বিস্তারিত আলোচনা, বাক্য বিশ্লেষণ, গঠন, অর্থ অনুসারে বাক্যের রূপান্তর, বাচ্যান্তর, একই বিশেষ্য ক্রিয়াপদকে বিভিন্ন অর্থে ব্যবহার করে ভিন্ন ভিন্ন বাক্য গঠন, বাংলা বাগধারা অবলম্বনে বাক্য গঠন। অর্থাৎ একাদশ দ্বাদশের যে বইগুলো দেখবেন ব্যাকরণ যে পার্টগুলো, সেইগুলোকে আপনারা ফলো করুন, তাহলেই এনাফ। আচ্ছা, শব্দভাণ্ডার, শব্দর উৎপত্তি অনুসারে প্রদত্ত শব্দের বর্গনীরা, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, তারপরে আগন্তুক, দেশির সংকট। এক্ষেত্রে আপনাদের আমি জাস্ট সাজেশন দেব, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং সুকুমার সেনের বাংলা ভাষার ইতিবৃত্ত সম্ভবত, এই বইগুলো ফলো করুন। মানে অথেন্টিক যারা বই লিখেছেন তারা, বাজার চলতি বইয়ে এখান থেকে কিন্তু এখানে সম্ভাবনা থাকবে না শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে, কিন্তু উদাহরণগুলো সবসময় দেখবেন বিখ্যাত ব্যক্তির বই থেকেই টানা হয়। শব্দার্থ তথ্যর ক্ষেত্রে অর্থ পরিবর্তন প্রধান কারণ, অর্থ পরিবর্তন বিভিন্ন ধারা, অর্থ বিস্তার, অর্থ সংকোচ, অর্থ সংক্রম এবং অর্থ সংশ্লেষ, এই জায়গাটার উপর আপনারা গুরুত্ব দিন। এবং প্রত্যেকটা যে অর্থ বিস্তার কেন কীভাবে হচ্ছে সেগুলো আপনারা কারণসহ লিখুন, এবং সেই জায়গায় যে উদাহরণগুলো আসে সেই উদাহরণগুলো কিন্তু আপনারা একটা জায়গায় হাতায় লিপিবদ্ধ করুন। এবং এই যে দুটো পার্ট, শব্দভাণ্ডার এবং শব্দার্থ তত্ত্ব, এখান থেকে কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। শৈলীতত্ত্ব, আমাদের বই যে রয়েছে শৈলীতত্ত্ব নিয়ে আপনারা পড়তে পারেন। এছাড়াও আরেকটি বিষয়, সেটা হচ্ছে বাংলা শিল্প, সাহিত্য সংস্কৃতির
ইতিহাস দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের নির্ধারিত অংশ কিন্তু যেগুলো পড়ানো হয় সেইগুলোই আপনারা পড়ুন, তাহলেই হয়ে যাবে। এই যে মোটামুটি আজকের এই বিষয়গুলোই ছিল সিলেবাস। এবার সিলেবাসটা দেখলেই বুঝতে পারছেন যে জাস্ট একটা সমুদ্র। এই সমুদ্রের মধ্যে অনেকেই তলিয়ে যেতে পারেন। তার জন্য আপনাদের কী করতে হবে না করতে হবে সেগুলো নিজেদেরই ঠিক করতে হবে। তো আমার ব্যক্তিগত মত, সিলেবাসগুলো আপনারা ছোট, ছোট অংশে ভাগ করে নিন। কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে বেশি সেইগুলোর উপর একটু জোর দিন। নিজেদের একটু ধারণা করতে হতে পারে যে কী বিষয়ে প্রশ্ন আসতে পারে, কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসতে পারে, সেই বিষয়গুলো নিজের মনকে বোঝাতে হবে এবং নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে এই জায়গাগুলো আসতে পারে, এই জায়গাগুলো থেকে আসতে পারে, এই ধরনের প্রশ্ন হতে পারে, সেই টাইপের নিজেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। বিভিন্ন ধরনের বাজারে হয়তো বিভিন্ন ধরনের কথা আপনি শুনতে পারবেন, কিন্তু পরীক্ষা কিন্তু আপনাকে দিতে হবে, পরিশ্রম আপনাকে করতে হবে, আর ফলটা তবে আপনি পাবেন। তাই আপনাদের যেটা করতে হবে, প্রস্তুতির কিন্তু কোনো খামতি রাখা যাবে না। নিজেকে ঘরবন্দি করে রাখুন। সূর্যের আলো এই মুহূর্তে আর দেখার কোনো প্রয়োজন নেই সফল হতে হলে। একেবারেই সূর্য হয়ে বেরিয়ে আসুন যেদিন আপনি সফল হবেন। তো যাই হোক, প্রশ্ন যে সিলেবাস নিয়ে আপনাদের যে বিষয়টা ছিল সেই সিলেবাসটা কিন্তু এখানে দিয়ে দিলাম। ধন্যবাদ।